হ্যালো, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের মানব শারীরতত্ত্ব, শ্বসন ও শ্বাসক্রিয়া এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার পার্ট 2 এর ক্লাস আজকে। তো পার্ট 1 অলরেডি আপলোড করা হয়েছে। আশা করি তোমরা ক্লাসটা করেছো এবং ক্লাসটা না করে থাকলে ওই ক্লাসটা আগে করে আসো। দেন পার্ট 2 এর ক্লাসটা তারপরে দেখো। তো আমি সুপ্রকাশ আদিত্য জয়, ফাউন্ডার অফ লার্নার্স একাডেমি। তো আমরা শুরু করে ফেলি অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা। তো প্রথমেই এখানে যে টপিকটা সেটা হচ্ছে প্রশ্বাস-নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ বা কন্ট্রোল অফ ভেন্টিলেশন মেকানিজম। তো প্রশ্বাস-নিঃশ্বাসের যে এই কার্যক্রমটা এটা অ্যাকচুয়ালি কীভাবে নিয়ন্ত্রিত হয়? এই কার্যক্রমটা হচ্ছে ২ টা ভাবে নিয়ন্ত্রিত হয়। একটা হচ্ছে স্নায়বিকভাবে এবং রাসায়নিকভাবে। তো স্নায়বিক নিয়ন্ত্রণ এবং রাসায়নিক নিয়ন্ত্রণ এই ২ টাইপের নিয়ন্ত্রণ নিয়ে আমরা এখন পড়াশোনা করব। তো প্রথমে স্নায়বিক নিয়ন্ত্রণ এই জিনিসটা নিয়ে যদি আমরা একটু জানতে চাই, তো এখানে আমরা দেখতে পারবো যে এখানে স্নায়বিক নিয়ন্ত্রণ টপিকটার আন্ডারে ৩ টা জিনিস নিয়ে কথা বলা হইছে। শ্বাসকেন্দ্র, শ্বসন অঙ্গে প্রতিবর্ত ক্রিয়া এবং অন্যান্য স্নায়বিক উদ্দীপনা। তো প্রথমে আমরা শ্বাসকেন্দ্র নিয়ে একটু আলোচনা করি। তো এখানে বলা হইছে যে মস্তিষ্কে অবস্থিত আমাদের যে মস্তিষ্ক আছে এই মস্তিষ্কে ৪ টি কেন্দ্র থেকে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয় এবং এই ৪ টা হচ্ছে শ্বাসকেন্দ্র। ওকে? এবং এই ৪ টা হচ্ছে শ্বাসকেন্দ্র। তো পন্স এর পার্শ্বদেশে অবস্থিত এক জোড়া স্নায়ুকেন্দ্র এবং মেডুলা অবলঙ্গাটা এর পার্শ্বদেশে অবস্থিত আরেক জোড়া স্নায়ুকেন্দ্র প্রশ্বাস-নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে। তো আমাদের পন্স এবং মেডুলা অবলঙ্গাটা এই ২ টাই হচ্ছে আমাদের মস্তিষ্কের ২ টা অংশ। এটা আমরা জানি। তো এই পন্সের ২ পাশে ২ টা স্নায়ুকেন্দ্র আছে এবং বাকি ২ টা যে স্নায়ুকেন্দ্র তারা আছে হচ্ছে মেডুলা অবলঙ্গাটার ২ পাশে। ওকে? তো এই যে টোটাল ৪ টা, এই টোটাল ৪ টা আ শ্বাসকেন্দ্রকে অ্যাকচুয়ালি মানে ৪ টা নামে অভিহিত করা হইছে। এই ৪ টা নাম কি? বা এদের নাম কি অ্যাকচুয়ালি? তো পন্সের পাশে যে ২ টা স্নায়ুকেন্দ্র আছে, এই ২ টা হচ্ছে নিউমোট্যাক্সিক ও অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র। নাম দুটো অনেক ইম্পোর্টেন্ট। নিউমোট্যাক্সিক এবং অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র এবং মেডুলার পাশে অবস্থিত স্নায়ুকেন্দ্র ২ টা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র। তো মেডুলা অবলঙ্গাটার পাশে যেই ২ টা স্নায়ুকেন্দ্র তাদের নাম দুটো আমাদের বেশ ইজিলি মনে থাকবে প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র। বাট পন্সের পাশে অবস্থিত যেই স্নায়ুকেন্দ্র ২ টা এই ২ টার নামটা একটু বিদঘুটে টাইপের বাট স্টিল আমরা মনে রাখার চেষ্টা করব। ওকে? তো ইম্পোর্টেন্ট জিনিস নিউমোট্যাক্সিক ও অ্যানিউস্টিক। নিউমোট্যাক্সিক ও অ্যানিউস্টিক। ওকে? নিউমোট্যাক্সিক, অ্যানিউস্টিক, আনিউস্টিক, অ্যানিউস্টিক মনে রাখবো আনিউস্টিক দিয়ে এবং নিউমোট্যাক্সিক। ওকে? নিউমোট্যাক্সিক এটা দিয়ে কিছু বলানো যায় না ভাই। এটা মনে রাখবা। ওকে? আচ্ছা। তো যাই হোক, তো এরপরের যে টপিকটা সেটা হচ্ছে শ্বসন অঙ্গে প্রতিবর্ত ক্রিয়া। তো শ্বসন অঙ্গে প্রতিবর্ত ক্রিয়া এই টপিকে আমরা প্রথমে দেখতে পারতেছি যে প্রশ্বাসে ফুসফুস যখন বায়ুস্ফীত হয় বা বায়ু দিয়ে যখন ভরে ওঠে তখন ফুসফুসের টানে গ্রাহক কোষগুলা যেগুলো আছে এই গ্রাহক কোষগুলা উদ্দীপিত হয়। ওকে? এই উদ্দীপনা ভেগাস স্নায়ুর মাধ্যমে স্নায়ু কেন্দ্রে যখন প্রেরিত হয় তখন কার্যক্রম প্রশমিত হয় এবং প্রশ্বাস বন্ধ হয়ে যায়। মানে অলরেডি ফুসফুস ফুলে গেছে। তখন ওই ফুলে যাওয়ার কারণে এই ফুসফুসের একটা টান উপর দিকে একটা টান আ যে তৈরি হয়েছে, এর কারণে গ্রাহক কোষগুলা উদ্দীপিত হয়। এই উদ্দীপনার কারণে ভেগাস স্নায়ুর মাধ্যমে এই উদ্দীপনা হচ্ছে স্নায়ু কেন্দ্রে প্রেরিত হয় এবং আ তখন স্নায়ুগুলো বুঝতে পারে যে ভাই এখানে তো অলরেডি বাতাস দিয়ে ভরে গেছে। তো আর তো বাতাস দরকার নাই। তো এইজন্য তারা কি করে? প্রশ্বাস বন্ধ করে দেয়। ওকে? বুঝতে পারছি। আচ্ছা। তো ফুসফুসের এরপর হচ্ছে পরে নিঃশ্বাস নিয়ে বলা আছে যে নিঃশ্বাসের সময় ফুসফুস সংকুচিত থাকে। তখন টান তখন যেই মানে কোনো টানে গ্রাহক কোষগুলো উদ্দীপিত হয় না। তাই ভেগাস নার্ভের মাধ্যমে কোনো স্নায়ুতরণ মা মানে হচ্ছে গিয়ে পরিবাহিত হয় না। এইজন্যে তখন কি হয়? তখন কিন্তু আর বাধা নাই কোনো। তখন কিন্তু কেউ বলতেছে না যে, "না ভাই আর বায়ুর দরকার নাই।" তখন এই যখন বাধা নাই মানে তখন অ্যানিস্টিক স্নায়ু কেন্দ্র যেটা আরকি অ্যানিস্টিক স্নায়ুকেন্দ্র তখন কার্যকারিতা ফিরে পাওয়া যায় এবং তখন তারা আবার বলে, "বায়ু তুমি আসো।" ওকে? তখন প্রশ্বাস আবার শুরু হয়। আচ্ছা। তো ফুসফুসের এই ধরনের স্ফীতি ও সংকোচনের ফলে সৃষ্ট যে প্রতিক্রিয়া তাকে হচ্ছে হেরিংব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া বা হেরিংব্রয়ার রিফ্লেক্স বলে।
অনেক বেশি ইম্পর্ট্যান্ট জিনিস, হেরিং-ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া, হেরিং-ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া। ওকে, এই জিনিসটা কিন্তু বেশ আসে এবং জ্ঞানমূলক কোশ্চেনে বেশি আসে দেখা যায়। ওকে, তো এভাবে শ্বাসক্রিয়ার ছন্দ অ্যাকচুয়ালি নিয়ন্ত্রিত হয় এভাবে। নাসিকা গহ্বরের যে প্রাচীর, আমাদের নাকের যে আমাদের ছিদ্র আছে, এই নাসিকা গহ্বর যেটা মানে নাকের যে একটা করিডোরের মতো যে অংশটা, এখানে ওই যে মিউকাস পর্দায় উদ্দীপনাজনিত স্নায়ুতাড়না অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে হাঁচি প্রতিবর্তী ক্রিয়ার উদ্ভব ঘটায়। নাসিকা গহ্বরের প্রাচীরে যে মিউকাস পর্দা আছে, এই মিউকাস পর্দায় যখন উদ্দীপনা যায়, মানে যেমন ধরো ধুলাবালি ঢুকছে বা কিছু, ওইটার মাধ্যমে একটা উদ্দীপনা জনিত স্নায়ুতাড়না অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে তখন হাঁচি প্রতিবর্তী ক্রিয়ার উদ্ভব ঘটে। আমরা যখন হাঁচি দিই তখন কি নাকে কিছু একটা লাগে বা কোনো ময়লা ঢুকে বা এরকম কিছুই তো হয়। তো এটা হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে যায়। হাঁচি জিনিসটা হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে অ্যাকচুয়ালি নিয়ন্ত্রিত এবং শ্বাসক্রিয়ার পরিবর্তন আনে এভাবে। আবার কাশি যেই আমাদের প্রতিবর্ত ক্রিয়াটা, এইটা কিন্তু ভেগাস স্নায়ুর মাধ্যমে হয়। ট্রাকিয়া বা শ্বাসনালীতে, এটা কিন্তু আবার ট্রাকিয়া বা শ্বাসনালী, কাশি কিন্তু হয় আমরা গলা দিয়ে কাশি দেই। হাঁচি দিলে কিন্তু এটা নাকের ব্যাপার। ওকে, কিন্তু কাশি দেওয়ার সময় এটা কিন্তু গলার ব্যাপার হয়ে যায়। তো ট্রাকিয়া বা শ্বাসনালীতে বহিরাগত কোনো পদার্থ যদি প্রবেশ করে, তখন ট্রাকিয়া বা শ্বাসনালীরও কিন্তু মিউকাস পর্দা আছে। এই মিউকাস পর্দা তখন উদ্দীপিত হয় এবং তখন এটা কি করে, এটা কিন্তু আর অলফ্যাক্টরি স্নায়ু না, এটা কিন্তু ভেগাস স্নায়ুর মাধ্যমে কাশি প্রতিবর্তী ক্রিয়ার উদ্ভব ঘটায় এবং শ্বাসক্রিয়ার পরিবর্তন আনে। বুঝলাম। আবার খাদ্য গলাধঃকরণ যখন আমরা করি বা খাদ্য যখন আমরা গিলি, তখন এই খাদ্য গেলার সময় এই গেলা যদি বাধাগ্রস্ত হয়, তাইলে গলবিল গাত্রের এক ধরনের উদ্দীপনা দেখা যায়। এই উদ্দীপনাজনিত স্নায়ুতাড়না হচ্ছে গ্ল্যাসোফ্যারেঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে। কোন স্নায়ু? গ্ল্যাসোফ্যারেঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে গলবিলীয় বা গ্যাগ প্রতিবর্তী ক্রিয়া সৃষ্টি করে। তো ইম্পর্টেন্ট কোনগুলা? গলবিলীয় বা গ্যাগ প্রতিবর্তী ক্রিয়া কোন স্নায়ুর মাধ্যমে ঘটে? গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু। কাশি ঘটে ভেগাস স্নায়ুর মাধ্যমে এবং হাঁচি ঘটে অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে। ওকে, আমরা বুঝে ফেললাম। এরপর হচ্ছে অন্যান্য স্নায়বিক উদ্দীপনার যে বিষয়টা আছে, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, এখানে তেমন একটা কিছু নাই, এটা হালকা রিডিং হিসেবে পড়ে নিবা। এরপরে আমরা পাচ্ছি রাসায়নিক নিয়ন্ত্রণ বা কেমিক্যাল কন্ট্রোল। তো রক্তে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং হাইড্রোজেন আয়নের মাত্রায় শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো এটা অ্যাকচুয়ালি এই বইটায় আর বেশি বিস্তারিতভাবে একটু কম বলা আছে। তো এই জিনিসটা হচ্ছে যেটা হয় যে তোমাদের জন্য আমি হচ্ছে একটা নোট তৈরি করেছি। এটা হচ্ছে আমরা যখন প্রাইভেট ব্যাচ শুরু করব তখন কিন্তু এই নোটটা দেয়া হবে এবং এটায় বেশ এই চ্যাপ্টারটা অলরেডি ডান এবং আস্তে আস্তে প্রত্যেকটা চ্যাপ্টারই হচ্ছে গিয়ে কমপ্লিট হয়ে যাবে। তো এই নোটগুলো অ্যাকচুয়ালি এমনভাবে আমি তৈরি করতেছি যাতে হচ্ছে গিয়ে একদম মানে জাস্ট নোটটা পড়লে তুমি একদম চ্যাপ্টার সম্বন্ধে একদম পুরোপুরিভাবে একদম ভালো আইডিয়া পেয়ে যাও এবং যত ইম্পর্টেন্ট জিনিস আছে এমসিকিউ, মানে সব কিছু পেয়ে যাওয়া যাতে এই নোটের মধ্যে। কিন্তু নোটটা কিন্তু বেশি বড়ও না। ওকে, কিন্তু স্টিল যাতে বেশ কার্যকরী হয় আমি সেটার চেষ্টা করছি এবং তোমরা যখন আমাদের সাথে যুক্ত হবে তখন এই নোটগুলো দিয়ে দেওয়া হবে। তো এই নোটগুলো অ্যাকচুয়ালি অনেক বেশি হেল্পফুল হবে আমি আশা করছি। তো যাই হোক, এই নোটেই আমি হচ্ছে কিছু ইনফরমেশন এখন যদি দেই, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি, অক্সিজেনের মাত্রার যে কমতি এবং হাইড্রোজেনের মাত্রার বৃদ্ধির মাধ্যমে ক্যারোটিড ও অ্যাওর্টিক রক্তনালীর ব্যারো রিসেপ্টর হচ্ছে উদ্দীপিত হয়। ওকে, ক্যারোটিড ও অ্যাওর্টিক এই দুই ধরনের রক্তনালীর ব্যারো রিসেপ্টর উদ্দীপিত হয় যখন কার্বন ডাইঅক্সাইড বাড়ে, অক্সিজেন কমে এবং হাইড্রোজেন আয়ন বাড়ে। তো এখানে জাস্ট বলা আছে যে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং হাইড্রোজেন আয়নের মাত্রায় অ্যাকচুয়ালি হচ্ছে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয়ে থাকে, ওরকম গভীরভাবে তেমন একটা বলা নাই। তো বাট এখানে বলা আছে যে অক্সিজেন, এখানে হচ্ছে রক্তে অক্সিজেনের অভাব বা আধিক্য যদি অভাব ঘটে তাইলে ক্যারোটিড ও অ্যাওর্টিক বডির কেমোরিসেপ্টর কোষগুলো উদ্দীপিত হয়, এইখানে বলা আছে। আবার রক্তে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমে গেলে তখন অ্যাকচুয়ালি শ্বাসক্রিয়ার হারও যেটা, এটাও কমে যায়। কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যদি কমে যায়, রক্তে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যদি কমে যায় তাহলে কিন্তু শ্বাসক্রিয়ার যে হার এটাও কমে যায়। ওকে, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমলে যে শ্বাসক্রিয়া বাড়বে এমন না কিন্তু বিষয়টা। কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের শ্বাসক্রিয়ার অংশ এবং এটা কমলে শ্বাসক্রিয়ার হারও কমে যাবে। আচ্ছা, তো এরপরে যেটা সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। তো হাইড্রোজেন আয়নের যেই তীব্রতা, এই তীব্রতা যদি কমে যায় তাইলেও শ্বসন হার কমে যায়। হাইড্রোজেন আয়নের তীব্রতাও কমে গেলেও শ্বসন হার কমে যায়। ওকে, আচ্ছা, তো গ্যাসীয়, এবার হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে গ্যাসীয়, অর্থাৎ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের পরিবহন বা ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। তো এই বিষয়টা অ্যাকচুয়ালি
অ্যাকাডেমিক্সের জন্য যেমন ইম্পর্ট্যান্ট তেমনি অ্যাডমিশনের জন্য ইম্পর্ট্যান্ট। এখান থেকে এমসিকিউও যেমন আসে তেমনি সিকিউ অনেক বেশি আসে, এবং সিকিউটা বেশ মানে অ্যাকাডেমিক্সের সিকিউগুলা বেশ আসে, ঘ নম্বরে দিয়ে দেয়। তো বেশ ইম্পর্টেন্সের সাথে পড়তে হবে। আমি এখানে পড়াই দেবো ইম্পর্টেন্ট জিনিসগুলো এবং বাসায় রিডিং পড়ে নিতে হবে। ওকে, আচ্ছা। তো গ্যাসীয় পরিবহন, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। তো প্রথমত অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এই দুই ধরনের পরিবহনই অ্যাকচুয়ালি গ্যাসীয় পরিবহন। তো প্রথমত আমরা অক্সিজেন পরিবহন নিয়ে যদি পড়াশোনা করি, তো প্রশ্বাসের মাধ্যমে আগত বাতাস ফুসফুসে পৌঁছালে ফুসফুসের যে অ্যালভিওলাই আছে, আমরা অ্যালভিওলাই নিয়ে পড়ছি, নিশ্চয়ই মনে আছে। ওকে, বেশ গভীরভাবে পড়ছি আমরা, তো অবশ্যই মনে থাকার কথা। না মনে থাকলে একটু রিভাইজ দিয়ে আসবো। ওকে, অ্যালভিওলাই বেশ ইম্পর্টেন্ট টপিক ছিল কিন্তু। আচ্ছা, তো ফুসফুসের অ্যালভিওলাইয়ে অক্সিজেনের চাপ থাকে তখন 104 মিলিমিটার পারদ চাপ। যখন প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন আমাদের হচ্ছে গিয়ে ফুসফুসে আসে, তখন ফুসফুসে অক্সিজেনের চাপ থাকে 104 মিলিমিটার পারদ চাপ। কিন্তু সেই সময়ই অন্যদিকে ফুসফুসের কৈশিক জালিকা যেগুলো আছে, এই কৈশিক জালিকায় দেহ থেকে আগত যে রক্ত, এখানে অক্সিজেনের চাপ থাকে মাত্র 40 মিলিমিটার পারদ চাপ। অনেক ডিফারেন্স, 104 আর হচ্ছে 40। তো সুতরাং ফুসফুস থেকে দেখো ব্যাপনের অ্যাকচুয়ালি মেকানিজমটা কেমন। ব্যাপনের ক্ষেত্রে কিন্তু গ্যাস যেখানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে অলওয়েজ, তাই না? তো বেশি ঘনত্ব আছে অ্যালভিওলাইয়ে, আর কম ঘনত্ব আছে কৈশিক জালিকায়। ওকে, তো এই জন্যে ফুসফুস থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় ফুসফুসীয় ঝিল্লি ভেদ করে রক্তে গিয়ে প্রবেশ করে। এই ব্যাপন যতক্ষণ না রক্তে অক্সিজেনের চাপ, কত ইম্পর্টেন্ট একটা জিনিস, 100 মিলিমিটার পারদ চাপ যতক্ষণ না হয় ততক্ষণ অব্যাহত থাকে। 100 মিলিমিটার পারদ চাপ। তো তিনটা ইম্পর্টেন্ট আছে, 104 মিলিমিটার পারদ চাপ, 40 মিলিমিটার পারদ চাপ এবং 100 মিলিমিটার পারদ চাপ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন রক্তে অক্সিজেন অ্যাকচুয়ালি দুভাবে পরিবাহিত হয়। একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে এবং আরেকভাবে হচ্ছে রাসায়নিক দ্রবণ রূপে। তো প্রথমত ভৌত দ্রবণ রূপে অ্যাকচুয়ালি প্রতি 100 মিলিলিটার রক্তে, মানে যদি 100 মিলিলিটার পরিমাণ রক্ত থাকে, তো এই 100 মিলিলিটার রক্তে 0.2 মিলিলিটার অক্সিজেন হচ্ছে ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। মানে 0.2% হচ্ছে অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয় মাত্র। ওকে, বেশ কম কিন্তু। দ্রবীভূত অংশই রক্তে 100 মিলিমিটার পারদ চাপ সৃষ্টির জন্য দায়ী, বাট ভৌত দ্রবণ রূপে যেহেতু খুব সামান্য পরিমাণে অ্যাকচুয়ালি অক্সিজেন সরবরাহ হয়, এই জন্য এটা বেশি একটা ইম্প্যাক্ট ফেলে না। ওকে, পরে আসি আমরা রাসায়নিক যৌগরূপে। তো রাসায়নিক যৌগরূপে অক্সিজেনের যে পরিবহন, এখানে যে বিষয়টা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে অক্সিজেন রক্তে প্রবেশের পর লোহিত কণিকায় অবস্থিত হিমোগ্লোবিনের সাথে হিমোগ্লোবিন কই থাকে? লোহিত কণিকায় থাকে। লোহিত কণিকায় মেরুদণ্ডী প্রাণীদের লোহিত কণিকায় থাকে, এটা আমরা পরে পাবো, একটু পরে হিমোগ্লোবিন নিয়ে আলোচনা আছে। তো লোহিত কণিকা অবস্থিত হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠন করে। এটি এক ধরনের শিথিল রাসায়নিক যৌগ এবং অক্সি হিমোগ্লোবিন এক ধরনের অস্থায়ী এবং শিথিল রাসায়নিক যৌগ, যা অক্সিজেনের চাপ কমে গেলে, যদি অক্সিজেনের চাপ কমে যায় তাহলে পুনরায় বিযুক্ত হয়, মানে আবার আলাদা হয়ে যায় যদি অক্সিজেনের চাপ কমে যায়। তো এটা নির্ভর করে অ্যাকচুয়ালি দ্রবীভূত অংশের চাপের ওপর। অক্সিজেন কী পরিমাণ অক্সিজেন দ্রবীভূত হয়েছে সেটার পরিমাণের উপরে অ্যাকচুয়ালি এই সংযোজন নির্ভর করে। এ চাপ যত বাড়বে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে তত বেশি সংযুক্ত হয়। এটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিনের সংকেত। ওকে, আচ্ছা। এরপরে আমরা পেয়ে যাচ্ছি কার্বন ডাইঅক্সাইড পরিবহন। এইটা অ্যাকচুয়ালি অক্সিজেন পরিবহনের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, তো বেশ ভালো করে আমরা পড়ব। তো শর্করা জারণের সময় কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়, অ্যান্ড এগুলো আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড দেহের জন্য ক্ষতি করে, এইসব বিষয় আসলে বলা আছে। তো যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন অ্যাকচুয়ালি কয়ভাবে হয়। কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি 3ভাবে পরিবাহিত হয়। অক্সিজেন পরিবাহিত হয় 2ভাবে, বাট কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় 3ভাবে। প্রথম যেইভাবে হয় সেটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে। তো ভৌত দ্রবণ রূপে অ্যাকচুয়ালি সবচেয়ে স্বল্প পরিমাণে পরিবাহিত হয়, যেটা হচ্ছে মাত্র 5%। মাত্র 5% কার্বন ডাইঅক্সাইড রক্তরসের পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড গঠন করে। কি গঠন করে? কার্বনিক অ্যাসিড, এই যে H2CO3। মাত্র 5% কার্বন ডাইঅক্সাইড। ওকে, এই বিক্রিয়ায় কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম প্রভাবক হিসেবে কাজ করে। এই যে কার্বনিক অ্যাসিড তৈরির যে বিক্রিয়াটা,
ভৌত দ্রবণ রূপে যে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন, এই ক্ষেত্রে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম প্রভাবক হিসেবে কাজ করে। ইম্পর্ট্যান্ট থিং, কার্বনিক অ্যানহাইড্রেজ। তো প্রতি 1000 কার্বন ডাইঅক্সাইড অণুর মধ্যে মাত্র এক অণু হচ্ছে এই কার্বনিক অ্যাসিড রূপে দ্রবণে উপস্থিত থাকে। যদি 1000 অণু কার্বন ডাইঅক্সাইড থাকে, তার মধ্যে মাত্র এক অণু কার্বনিক মাত্র এক অণু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কার্বনিক অ্যাসিড রূপে দ্রবণে উপস্থিত থাকে, যেটা কিন্তু খুবই সামান্য। তো কার্বন ডাইঅক্সাইডের খুবই সামান্য অংশই অ্যাকচুয়ালি এই কার্বনিক অ্যাসিড রূপে পরিবাহিত হয়, তাই না? ওকে, এই জন্যই ভৌত দ্রবণ রূপে মাত্র 5% পরিবাহিত হয়। এরপরে আমরা আসছি আমাদের কার্বামিনো যৌগরূপে। তো কার্বামিনো যৌগরূপে অ্যাকচুয়ালি টিস্যুকোষ থেকে রক্তের যে প্লাজমা, এই প্লাজমায় আগত কার্বন ডাইঅক্সাইডের কিছু অংশ লোহিত কণিকায় প্রবেশ করে। টিস্যুকোষ থেকে রক্তের যে প্লাজমা, এই প্লাজমায় আগত কার্বন ডাইঅক্সাইডের কিছু অংশ অ্যাকচুয়ালি লোহিত কণিকায় প্রবেশ করে। ওকে, লোহিত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, তার গ্লোবিন কিন্তু প্রোটিন অংশ। ওকে, হিমোগ্লোবিনের হিম অংশটা হচ্ছে লৌহ ঘটিত অংশ এবং গ্লোবিন অংশটা হচ্ছে প্রোটিন অংশ। তো এই গ্লোবিন নামক প্রোটিন অংশের যেই অ্যামিনো গ্রুপ আছে, এই অ্যামিনো গ্রুপ বা NH2 এর সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ গঠন করে। ওকে, কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ গঠন করে। এই কার্বামিনো হিমোগ্লোবিনের সংকেত হচ্ছে এটা HbNH_COOH, কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বন ডাইঅক্সাইডের একাংশ প্লাজমা প্রোটিনের সাথে সরাসরি যুক্ত হয়ে আবার কার্বামিনো প্রোটিন এটাও গঠন করে। তো কার্বামিনো যৌগরূপে অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড দুই ধরনের যৌগ হিসেবে পরিবাহিত হয়। একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন এবং আরেকটা হচ্ছে কার্বামিনো প্রোটিন। ওকে, তো মোট কার্বন ডাইঅক্সাইডের অ্যাকচুয়ালি শতকরা 27% হচ্ছে কার্বামিনো যৌগরূপে পরিবাহিত হয়। মাত্র 5% হয়তো কিন্তু ভৌত দ্রবণ রূপে, সেখানে 27% হচ্ছে কার্বামিনো যৌগরূপে পরিবাহিত হয়। তো প্রতি 100 মিলিলিটার রক্তে এই এই যে কার্বন ডাইঅক্সাইড এর যে কার্বামিনো যৌগরূপে যে পরিবহন, এটার পরিমাণ প্রায় 3 মিলিলিটার। এই 3 মিলিলিটারের মধ্যে 2 মিলিলিটার হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে। ওকে, মাত্র 2 মিলি হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে এবং 1 মিলিলিটার হচ্ছে কার্বামিনো প্রোটিন রূপে। 3 মিলির মধ্যে 2 মিলি হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন এবং 1 মিলি কার্বামিনো প্রোটিন রূপে। তো 2:1 অনুপাতে অ্যাকচুয়ালি কার্বামিনো হিমোগ্লোবিন এবং কার্বামিনো প্রোটিন এখানে কার্বামিনো যৌগ রূপে পরিবাহিত হয়। আচ্ছা, এরপরে আমরা পেয়ে যাচ্ছি বাইকার্বনেট যৌগ রূপে। তো অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইডের বেশিরভাগই অর্থাৎ 65% হচ্ছে রক্তে বাইকার্বনেট রূপে পরিবাহিত হয়। এটি সোডিয়াম বাইকার্বনেট রূপে প্লাজমার মাধ্যমে এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত কণিকার মাধ্যমে পরিবাহিত হয়। তো কি বলছে, প্লাজমার মাধ্যমে পরিবাহিত হয় কোনটা? সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত কণিকার মাধ্যমে পরিবাহিত হয়। পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত কণিকার মাধ্যমে এবং সোডিয়াম বাইকার্বনেট রূপে প্লাজমার মাধ্যমে। অনেক বেশি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় এসে পড়বে। ওকে, আচ্ছা, কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম, এটা অ্যাকচুয়ালি আমরা আগেই পড়ছি যে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের উপস্থিতিতে লোহিত কণিকার মধ্যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, এটি এখানে বলা আছে। তো পড়াশোনা করতে হবে, অ্যাকচুয়ালি সবই করতে হবে, বাট পড়াশোনাও ইম্পর্টেন্ট জিনিস। ওকে, পড়াশোনা বাদ দিয়ে অন্য সব জিনিসপত্র করলে হবে না, সবাইকে পড়তে হবে। তো যেগুলো পড়াই এগুলো একটু ক্লাসটা করে একটু বাসায় একটু রিভাইজ করবা, দেখবা বায়োলজি কঠিন না আসলে। হ্যাঁ, বাট আমি যেটা বললাম যে কোনো একটা ক্লাস করার আগে ওই চ্যাপ্টারটা নিজে একটু ভালো একটু অ্যাটলিস্ট একটা চোখ বুলে আসবা, তাইলে ক্লাসটা দেখবা বুঝতে অনেক বেশি সহজ হবে। কারণ এই যে বায়োলজিক্যাল যে টার্মগুলো, এগুলো একটু বিদঘুটে টাইপের। তো এগুলো একবার তুমি আগে যদি শুনে রাখো বা দেখে রাখো, তাহলে এগুলো ক্লাস করার সময় খুব নতুন মনে হয় না, যার কারণে ক্লাসটা বুঝতে বেশ সুবিধা হয়। ওকে, এটা আমি বললাম, এটা এরকম করে দেখো, দেখবো অনেক উপকার হবে। ওকে, সেটা তুমি প্রাইভেট পড়ো কিংবা অনলাইন ক্লাস করো, যেখানেই করো, তুমি আগে
ওই চ্যাপ্টারটা নিজে পড়ে নিবা একবার, তারপরে যখন ক্লাস করবা, যদি নিজে যখন পড়বা কিছু না বুঝলেও কোনো প্রবলেম নাই, বাট পরে ক্লাসে বেশ ভালো বুঝবা। ওকে, যাই হোক, তো লোহিত কণিকা থেকে বাইকার্বনেট আয়ন বেরিয়ে আসায় ঋণাত্মক আয়নের যে ঘাটতি হয়, এখানে অ্যাকচুয়ালি বাইকার্বনেট আয়ন রূপে যে পরিবহন, এখানে এই ব্যাখ্যার মধ্যে বলা ছিল লোহিত কণিকা থেকে বাইকার্বনেট আয়নটা অ্যাকচুয়ালি বেরিয়ে আসে। ওকে, বেরিয়ে আসে কেন? ওই যে মানে কার্বন ডাইঅক্সাইডের পরিবহনের জন্য। তো ওই বেরিয়ে আসার ফলে ওইখানে কিন্তু ঋণাত্মক আয়নের একটা ঘাটতি হয়। এই ঘাটতিটা থেকে গেলে তো আসলে হবে না, তাই না? এটা তো প্রকৃতি বিরুদ্ধ। এই জন্যে কি হয়, প্লাজমার যে ক্লোরাইড আয়ন আছে, এই ক্লোরাইড আয়ন লোহিত কণিকায় প্রবেশ করে সে ঘাটতি পূরণ করে। এই যে ক্লোরাইড গিয়ে আরেকজনারকে প্রতিস্থাপিত করলো, আরেকজনের সাবস্টিটিউট হিসেবে কাজটা করে দিল, এটা হচ্ছে ক্লোরাইড শিফট। ওকে, এই জিনিসটা জ্ঞানমূলকে এত বেশি আসে, মানে কি বলবো। আর খ নম্বরেও হিউজ পরিমাণে আসে, হিউজ পরিমাণে আসে। ওকে, তো এই জিনিসটা মনে রাখতে হবে। এর প্রথম বর্ণনাকারী জার্মান শারীরতত্ত্ববিদ হার্ট জ্যাকব হামবার্গার। হ্যামবার্গার, ওকে, জোস নাম না, হ্যামবার্গার। হার্টগ জ্যাকব হ্যামবার্গার, সুন্দর নাম। এর নাম অনুসারে অ্যাকচুয়ালি ক্লোরাইড শিফটকে হ্যামবার্গার শিফটও বলা হয়। ওকে, এরপরে যে টপিকটা সেটা হচ্ছে বহিঃশোষণ ও অন্তঃশোষণের মধ্যে পার্থক্য। এই জিনিসটা আমি আগের ক্লাসে বলেছিলাম যে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস, এবং এটা আসলে ইম্পর্ট্যান্ট, স্টার মার্ক করা আছে, এবং দাগানো লাইনগুলা পড়বে। আমি বারবার বলতেছি, দাগানো লাইনগুলা যেগুলো দাগায় দিয়েছি ওইগুলো পড়বে, ওইগুলো বেশি ইম্পর্ট্যান্ট। ওগুলোর থেকে অ্যাডমিশন, একাডেমিক্স বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন আসবে, তো ওগুলো পড়তে হবে। তো বহিঃশোষণ হচ্ছে এক ধরনের ভৌত রাসায়নিক প্রক্রিয়া, অন্তঃশোষণ হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া। ডিফারেন্সগুলো খেয়াল করো, ডিফারেন্সগুলো খেয়াল করলেই অ্যাকচুয়ালি দুইটারই পড়া হয়ে যাবে, এবং খ অসুখ, ক অসুখ, গ অসুখ, ঘ অসুখ, এমসিকিউ অসুখ সব কিছু পারবা। বহিঃশোষণ ভৌত রাসায়নিক প্রক্রিয়া, অন্তঃশোষণ জৈব রাসায়নিক প্রক্রিয়া। ওকে, বাইরে কি ভূত থাকে, ভিতরে কি জীব থাকে, ঠিক আছে? তো এই জন্যে অন্তঃশোষণ, অন্তঃশোষণ মানে কি, অন্ত মানে ভিতর, তো ভিতরে জৈব রাসায়নিক, বাইরে বহিঃশোষণ ভৌত রাসায়নিক। যাই হোক, খুবই একটা কেমন একটা লজিক দিলাম, বাট স্টিল এরকমভাবে এই সব জিনিস দিয়ে আসলে মনে রাখতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, বহিঃশোষণ হচ্ছে ফুসফুসের অভ্যন্তরে সম্পন্ন হয়। এটা কিন্তু আবার উল্টা, দেখছো? তো কিছু আসলে করার নাই, ঠিক আছে? তো বহিঃশোষণ হচ্ছে ফুসফুসের অভ্যন্তরে সম্পন্ন হয়, কিন্তু অন্তঃশোষণ এটি হচ্ছে সকল কোষ অভ্যন্তরে, সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়াতে এবং রক্তে সম্পন্ন হয়। মানে এটা একদম ভিতরের কাহিনী। আর বহিঃশোষণটা অ্যাকচুয়ালি পরিবেশ এবং ফুসফুসের মধ্যে যে গ্যাসের আদান প্রদান, এই যে পরেরটাই আমরা পাবো যে পরিবেশ থেকে অক্সিজেন ফুসফুসে প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড ফুসফুস থেকে বাইরের পরিবেশে মুক্ত হয়, এটা হচ্ছে বহিঃশোষণ। কিন্তু অন্তঃশোষণটা হচ্ছে কোষ মধ্যস্থ খাদ্যসার অক্সিজেন দ্বারা জারিত হয়। কি দ্বারা জারিত হয়? অক্সিজেন দ্বারা জারিত হয়ে শক্তি, পানি ও কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। ওকে, ওকে, বুঝলাম। বহিঃশোষণে শ্বাস গ্রহণ ও শ্বাসত্যাগ, এটি হচ্ছে প্রধান উপপর্যায়। আর অন্তঃশোষণের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, গ্যাস পরিবহন, মানে অন্তঃশোষণটি অ্যাকচুয়ালি শ্বসন যেটা আমরা পড়ি, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, গ্যাস পরিবহন। বহিঃশোষণে শক্তি উৎপন্ন হয় না, কিন্তু অন্তঃশোষণে শক্তি উৎপন্ন হয়। বহিঃশোষণে এনজাইমের কোনো ভূমিকা নাই, কিন্তু অন্তঃশোষণে এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, আচ্ছা, হয়ে গেল। এগুলো পড়লে সব কিছু হয়ে যাবে। এবারে শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা। তো অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন এইটা এক ধরনের শ্বাসরঞ্জক, এবং এটা প্রোটিনধর্মী অক্সিজেনবাহী শ্বাসরঞ্জক। প্রোটিনধর্মী অক্সিজেনবাহী শ্বাসরঞ্জক, মানে হিমোগ্লোবিন তো অক্সিজেন বহন করে, ওই যে অক্সি হিমোগ্লোবিন রূপে। ওকে, তাই না? হিমোগ্লোবিন হচ্ছে অ্যাকচুয়ালি মেরুদণ্ডী প্রাণীর রক্তের লোহিত কণিকায়, এবং অমেরুদণ্ডী যে প্রাণীগুলো আছে তাদের প্লাজমায় বা রক্ত রসে বিস্তৃত লাল বর্ণের প্রোটিনধর্মী অক্সিজেনবাহী শ্বাসরঞ্জক। মানে অ্যাকচুয়ালি হিমোগ্লোবিনটা মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী সবারই থাকে, কিন্তু মেরুদণ্ডী প্রাণীদের থাকে লোহিত কণিকায়, এবং অনেক অমেরুদণ্ডী প্রাণীর প্লাজমায় বা রক্তরসে থাকে। আচ্ছা, লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন। কি বলছে? আমাদের যে লোহিত রক্তকণিকা, আমাদের লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন। বেশ ইম্পর্ট্যান্ট স্টেটমেন্ট। লোহিত রক্তকণিকার প্রধান উপাদান, প্রধান প্রোটিন অ্যাকচুয়ালি, ওকে, প্রধান উপাদান না, প্রধান প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন লোহিত কণিকার। আচ্ছা, হিমোগ্লোবিন শ্বসন গ্যাস অক্সিজেন পরিবহনে প্রধান ভূমিকা পালন করে। হিমোগ্লোবিন অ্যাকচুয়ালি 4টা একক নিয়ে গঠিত, আর এছাড়াও একটা হচ্ছে হিমোগ্লোবিন কিন্তু কিছু পরিমাণে কার্বন ডাইঅক্সাইডও বহন করে। ওকে,
শুধু যে অক্সিজেন বহন করে এমন না, কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডও বহন করে। অ্যাকচুয়ালি হিমোগ্লোবিনটা 4টা একক নিয়ে গঠিত এবং এটা এক ধরনের গোল অণু। এর প্রতিটি একক পলিপেপটাইড জাতীয় প্রোটিন, গ্লোবিন এবং লৌহ ঘটিত হিম নিয়ে গঠিত, যেটা আমি আগে বলেছি। রক্তে হিম এবং গ্লোবিন এর অনুপাত হচ্ছে 1:25। ওকে, এখন গ্লোবিন ইস টু হিম যদি বলে তাইলে কিন্তু এটা হয়ে যাবে 25:1। হিম হচ্ছে 1, গ্লোবিন 25। এই অনুপাতটা এইভাবে মনে রাখতে হবে, উল্টায় ফেললে কিন্তু মার্ক পাবা না। ওকে, তাহলে কোনো লাভই নাই অ্যাকচুয়ালি, মনে রাখাও। তো হিম 1 হইলে গ্লোবিন 25, এটুকু মনে রাখবা। আচ্ছা, হিম এই জিনিসটা শব্দ, এই জিনিসটা হচ্ছে আছে দুইটা বর্ণ আছে, মানে হ ম, দেখো মানে দুইটা, ঠিক আছে, বেশি গভীরে না যাই। গ্লোবিনে আছে 3টা, এই জন্য গ্লোবিন একটু বড় শব্দ না, হিম একটু ছোট শব্দ। তো ছোট শব্দ মানে ওইটায় সংখ্যাটাও ছোট হবে 1, এবং গ্লোবিন যেহেতু বড় শব্দ তো এটা হচ্ছে 25 সংখ্যা বড়। এগুলো জানি একটু লজিক, আমি বলতেছি বারবারই যে একটু কেমন জানি কেমন জানি, বাট স্টিল এগুলোই দেখবা মনে থাকবে, কারণ আমাদের অ্যাকচুয়ালি আমাদের জেনারেশনের এখন পোলাপাইন হচ্ছে সব আলফল জিনিস বেশি মনে রাখে। তো তো আলফল জিনিস দিয়ে মনে রাখলে এই জিনিসগুলো মনে থাকবে, ঠিক আছে, আর বায়োলজি মনে থাকলেই হইল। আচ্ছা, তো হিমের অ্যাকচুয়ালি 33.33% হচ্ছে লৌহ। হিম লৌহ ঘটিত এবং এর 33.33% হচ্ছে লৌহ। ভেরি ইম্পর্ট্যান্ট এই জিনিসগুলো, এবং এগুলো কিন্তু হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, জাস্ট একবার ভালো করে দেখে রাখো, কয়েকবার তোমরা বেশ কয়েকবার পড়বে। যারা এইচএসসিতে নতুন উঠেছো তারা এই ভিডিওটা দেখবে, তারা কিন্তু বেশ অনেকবার পড়বে। অ্যাডমিশনে যারা দেখতেছো তাদের কিন্তু এই চ্যাপ্টার পড়াই আছে। তো এই জিনিসগুলো জাস্ট এখন একটু ভালো করে একটু দেখতে হবে এবং পরে একবার রিভাইজ দিতে হবে, তাহলে বেশ ভালো করে এই জিনিসগুলো মনে থাকবে। ওকে, জাস্ট একটু বেশিবার রিভাইজ দিতে হবে বায়োলজিটা। আচ্ছা, আমি তো যতদূর সম্ভব পড়ায় দিচ্ছি। তো পূর্ণবয়স্ক মানুষের সমগ্র যে রক্ত, এই সমগ্র রক্তে মাত্র 4 থেকে 5% লৌহ থাকে। যেমন তুমি যদি পূর্ণবয়স্ক হও, তুমি কি পূর্ণবয়স্ক? যদি পূর্ণবয়স্ক হও তাহলে তোমার রক্তে 4 থেকে 5 গ্রাম লৌহ আছে। আচ্ছা, মাইবা দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো অক্সিজেন পরিবহন অ্যাকচুয়ালি ওই যে মানে যেটা বলছি যে হিমোগ্লোবিন নামে অস্থায়ী যৌগ গঠন করে এবং ওইভাবে পরিবহন করে, এটা নিয়েই বলা আছে। আর হচ্ছে প্রতিটি হিমোগ্লোবিন অ্যাকচুয়ালি 4টি হিম অংশ থাকায় এই মানে 4টা হিম অংশ আছে, মানে কি লৌহ ঘটিত অংশ আছে। তো এখন লোহা কিন্তু অক্সিজেনের সাথে যৌগ গঠন করতে পারে, তো এই জন্য এই 4টা ফেরাস অণু 4 অণু অক্সিজেন যুক্ত করতে পারে। ওকে, আচ্ছা, এবং এবং হিমোগ্লোবিন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটাও পরিবহন করে, এটা নিয়ে হালকা পাতলা বলা আছে যে এই কার্বামিনো হিমোগ্লোবিন নামক যেই অস্থায়ী যৌগ গঠন করে, মানে ওকে, কার্বামিনো হিমোগ্লোবিন নামক যে অস্থায়ী যৌগ গঠন করে, এর মাধ্যমে কিন্তু কার্বন ডাইঅক্সাইড পরিবহনেও হিমোগ্লোবিন সাহায্য করে। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পার্ট সব শেষ। এখন যেগুলো আছে এগুলো হচ্ছে রোগ শোক নিয়ে আলোচনা, এবং এগুলো দিয়ে আসে ক্ষতে আসে বেশি, এবং একটু লেস ইম্পর্ট্যান্ট বাট স্টিল যেগুলো ইম্পর্ট্যান্ট আমি তো সেগুলো পড়াই দিব, বাট স্টিল পড়তে হবে। ওকে, এগুলো চ্যাপ্টারের অংশ, এবং এখান থেকে কোয়েশ্চেন আসে, এমন না যে কোয়েশ্চেন আসে না, আমি বলতেছি লেস ইম্পর্ট্যান্ট বাট ভালোই কোয়েশ্চেন আসে। ওকে, কিন্তু কিছু কিছু জায়গা থেকে আসে, যেমন লক্ষণগুলো কি এই সেই, এরকম কিছু কিছু মানে মানে এই লক্ষণগুলো অ্যাকচুয়ালি কি আমরা পড়ার সময় দেখবো, যে জ্বর হয়, গলা ব্যথা, কাশি এই সেই, মানে একদম মানে মানে হাতে ধরা 4-5টা আছে, ওইগুলোও লিখলেও মার্ক পাওয়া যাবে, বাট স্টিল মার্ক কাইটাও দিতে পারে, আবার বলা যায় না। তো এগুলো অ্যান্সার করার চেষ্টা করবো না যখন এই টাইপের জিনিসগুলো আসবে, লক্ষণ কি প্রতিকার কি, এগুলো এগুলো কিন্তু মার্ক কাটার বেশ অপশন থাকে। যাক, তারপর পড়াই দিচ্ছি। তো শ্বসননালীর সমস্যা, লক্ষণ ও প্রতিকার, এখান থেকে কিন্তু এই সাইনোসাইটিসের এই যে সাইনোসাইটিসের জিনিসগুলো ইম্পর্ট্যান্ট, এখান থেকে এমসিকিউ করা যায় বেশ। ওকে, তো শ্বসননালীর সমস্যা, লক্ষণ ও প্রতিকার, প্রবলেম, সিমটমস অ্যান্ড রেমেডি অফ রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ। তো প্রথমে ঊর্ধ্ব শ্বসননালীর সংক্রমণ, এর মধ্যে কি আছে অ্যাকচুয়ালি? ঊর্ধ্ব শ্বসননালীর মধ্যে আছে অ্যাকচুয়ালি নাক, কান, সাইনাস ও গলা। তো এই নাক, কান, সাইনাস আর হচ্ছে গলা, এর আক্রান্ত হয় সাধারণত ঠান্ডা, মানে সাধারণ ঠান্ডা যেটা, এইটা হয়, এই রোগটা হয়। তারপর টনসিলাইটিস হয়, টনসিলাইটিস হচ্ছে টনসিলের সংক্রমণ। সাইনোসাইটিস হচ্ছে সাইনাসের সংক্রমণ। ল্যারিঞ্জাইটিস হচ্ছে স্বরযন্ত্রের সংক্রমণ। ওটাইটিস মিডিয়া হচ্ছে কানের সংক্রমণ। আমি একটা বলে যে রাখি যে যখন দেখবা ওটাইটিস ওটাইটিস নামে যেই জিনিসগুলো আছে, এগুলো হইলেই হচ্ছে কি ওটা কানের সংক্রমণ। হ্যাঁ, আর মিডিয়া হচ্ছে অ্যাকচুয়ালি মধ্যকর্ণের সংক্রমণ, এটা বোঝায়। তো এই কয়েকটা হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ। এ ধরনের সংক্রমণের প্রধান লক্ষণ হচ্ছে কাশি। ঠিক আছে, এই সবগুলা সংক্রমণের প্রধান লক্ষণ হচ্ছে কাশি, এই যে কাশি হওয়া। ওকে, এছাড়া মাথা ব্যথা, নাক দিয়ে পানি ঝরা, এটসেট্রা এটসেট্রা এই জিনিসগুলো থাকে, হাঁচি, পেশির ব্যথা এইসব। এরপর আছে নিম্ন শ্বসন নালীর সংক্রমণ।
নিম্ন শ্বাসনালীর সংক্রমণ। তো এতে হচ্ছে শ্বাসনালী ও ফুসফুস আক্রান্ত হয়। কী কী আক্রান্ত হয়? শ্বাসনালী আর হচ্ছে ফুসফুস, নিম্ন শ্বাসনালীর যেগুলা। তো এগুলা কী কী অ্যাকচুয়ালি? ফ্লু, যেটা হচ্ছে শ্বাসনালীর সংক্রমণ, ব্রঙ্কাইটিস শ্বাসনালীর সংক্রমণ, নিউমোনিয়া ফুসফুসের সংক্রমণ, যক্ষ্মা বা টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া দ্বারা ফুসফুসের দীর্ঘস্থায়ী সংক্রমণ। ওকে, যক্ষ্মা কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা হয়। এগুলো হচ্ছে নিম্ন শ্বাসনালীর সংক্রমণ। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে অ্যাকচুয়ালি এইখানে দুইটা রোগ নিয়ে আলোচনা করা হয়েছে, সাইনোসাইটিস একটা, আর একটা হচ্ছে ওটাইটিস মিডিয়া। তো প্রথমে সাইনোসাইটিস নিয়ে পড়াশোনা হোক। তো সাইনোসাইটিস হচ্ছে অ্যাকচুয়ালি এটা কি? সাইনাসের যেই সংক্রমণ। তো মাথার খুলিতে মুখমণ্ডলে এই জিনিসগুলা, এই যে এখানে কি কি সাইনাস আছে এগুলা সব মানে বলা হয়েছে, সাইনাসের নাম সহ দেওয়া আছে। ফ্রন্টাল সাইনাস কোনটা? এই যে এটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস। এটা হচ্ছে স্ফেনয়েড সাইনাস, এই চোখের এইখানে মানে এই চোখের একটু উপরে এই সেন্সিটিভ এরিয়াটা থাকে। এথময়েড সাইনাস হচ্ছে এই যে চোখের নিচের দিকে এই জায়গাটায় থাকে। এটা হচ্ছে তো ব্যবধায়ক। আর ম্যাক্সিলারি সাইনাস হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, আমাদের একদম মানে বলতে পারো গালের এইখানে থাকে। ওকে, আর ভ্রুর উপরে থাকে হচ্ছে মানে কপালের দিকে ফ্রন্টাল সাইনাসটা থাকে। স্ফেনয়েড আর এথময়েডটা কাছাকাছি থাকে। স্ফেনয়েডটা হচ্ছে চোখের একটু মানে একটু ভিতরের দিকে, একটু উপরের দিকে। এথময়েডটা হচ্ছে চোখের নিচের দিকে একটু। ওকে, এই তো যাই হোক, এখানে এগুলার নিয়েও কোয়েশ্চেন আসে যে কোনটার অবস্থান কোথায়, এগুলো নিয়েও আসে। তো সাইনোসাইটিস হচ্ছে অ্যাকচুয়ালি মাথার খুলিতে মুখমণ্ডলীয় অংশে নাসা গহ্বরের দুপাশে অবস্থিত বায়ুপূর্ণ 4 জোড়া, যেই 4 জোড়া আমি দেখলাম মানে এটা কিন্তু একটা করে না। এই যে দেখো, ফ্রন্টাল সাইনাস কিন্তু এইখানে একটা আছে, এখানে একটা আছে। স্ফেনয়েড সাইনাস এখানে একটা, এখানে একটা। এথময়েড এখানে একটা, এখানে একটা। ম্যাক্সিলারি এখানে একটা, এখানে একটা। তো 1 জোড়া করে আছে সবগুলা। তো এই 4 জোড়া বিশেষ গহ্বর, এদেরকে হচ্ছে সাইনাস বা প্যারান্যাসাল সাইনাস বলে। সেম জিনিস, সাইনাস বা প্যারান্যাসাল সাইনাস। তো এখানে 4টার সম্পর্কে বলা আছে, ম্যাক্সিলারি সাইনাস কোনটা, ফ্রন্টাল সাইনাস কোনটা, এথময়েড সাইনাস কোনটা, স্ফেনয়েড সাইনাস কোনটা। এটা একটু জাস্ট বাসায় পড়ে নিলে ইজি হয়ে যাবে। ওকে, আর আমি দেখাই দিছি যে এই পাশের চিত্র দিয়ে তো দেখানোই আছে যে কোনটায় কী আছে। তো ভাইরাস, ব্যাকটেরিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলোর সংক্রমণে বা অ্যালার্জিজনিত কারণে সাইনাসের যে মিউকাস পর্দা আছে, সাইনাসের মিউকাস পর্দায় যে প্রদাহের সৃষ্টি হয় তাকে হচ্ছে সাইনোসাইটিস বলে। সাইনাসের কোথায়? মিউকাস পর্দায় যে প্রদাহের সৃষ্টি হয়। ইম্পর্ট্যান্ট। ওকে, স্থায়িত্বের উপর ভিত্তি করে সাইনোসাইটিস অ্যাকচুয়ালি দু রকম। একটা হচ্ছে অ্যাকিউট সাইনোসাইটিস এবং আরেকটা হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস। অ্যাকিউট মানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে কম শক্তিশালী বা এরকম মানে বোঝায় আর কি। আর ক্রনিক হচ্ছে একটু বেশি শক্তিশালী, যেটা যে রোগটা। তো অ্যাকিউট সাইনোসাইটিসটা অ্যাকচুয়ালি এর স্থায়িত্ব হচ্ছে 4 থেকে 8 সপ্তাহ। 4 থেকে 8 সপ্তাহের মধ্যে সাধারণত রোগী সুস্থ হয়ে যায়। আর ক্রনিক সাইনোসাইটিসটা হচ্ছে 2 মাসের বেশি সময় ধরে থাকে। ওকে, 2 মাসের বেশি সময় ধরে থাকে। আচ্ছা, বা 8 সপ্তাহের বেশি সময় ধরে থাকে আর কি, এরকম মানে বোঝায়। ওকে, রোগের কারণ তো বিভিন্ন ধরনের ভাইরাস, যেমন হিউম্যান রেসপিরেটরি সিনসিশাল ভাইরাস। ওকে, সেই নাম। প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মেটানিউমো ভাইরাস, এইসব ভাইরাসের কারণে হয়। ব্যাকটেরিয়ার মধ্যে কোনগুলো আছে? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এইসব ব্যাকটেরিয়ার কারণে। এবং কিছু ক্ষেত্রে ছত্রাকে আক্রান্ত হলে অ্যাকচুয়ালি সাইনোসাইটিস হতে পারে। ঠান্ডাজনিত কারণে হইতে পারে, অ্যালার্জিজনিত কারণে হইতে পারে, ব্যবধায়ক পর্দার অস্বাভাবিকতায় সাইনাসের গহ্বর অবরুদ্ধ হয়ে এভাবে হইতে পারে, নাকে পলিপ সৃষ্টি হলে হইতে পারে। তারপর হচ্ছে নাসা গহ্বরের মিউকোসা স্ফীতির ফলে, নাসা গহ্বরের যে মিউকোসা আছে এই মিউকোসা যদি স্ফীত হয়ে যায় বা মোটা হয়ে যায়, তখনও কিন্তু অ্যাকচুয়ালি নাসা পথ সরু হয়ে ক্রনিক সাইনোসাইটিস হতে পারে। এবং ক্রনিক সাইনোসাইটিসটা হয় কী হয়েছে? মিউকোসার স্ফীতির ফলে। মিউকোসা স্ফীতির ফলে। ওকে, মিউকোসা স্ফীতির ফলে। এছাড়া হচ্ছে ইউস্টেশিয়ান নালীর সামান্য অস্বাভাবিকতায় সাইনাস গহ্বর অ্যাকচুয়ালি ইউস্টেশিয়ান নালীর সামান্য অস্বাভাবিকতায় সাইনাস গহ্বর অবরুদ্ধ হয়ে এবং সংক্রমণের ফলে সাইনোসাইটিস হতে পারে ইউস্টেশিয়ান নালীর কারণে। ইউস্টেশিয়ান নালীর কারণে না, অ্যাকচুয়ালি ইউস্টেশিয়ান নালীর অস্বাভাবিকতার কারণে। এবং হচ্ছে সিস্টিক ফাইব্রোসিসের কারণেও হয়। ওকে, সিস্টিক ফাইব্রোসিসের কারণে হয়। টনসিল বড় হইলে এই রোগ হতে পারে। এই আর কি, এগুলো ইম্পর্টেন্ট। রোগের লক্ষণ কী কী আছে ওই মানে সব মানে জাস্ট একটু পড়ে নিবা, তো মানে ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট পড়লেই হয়ে যাবে। তো তীব্র মাথা ব্যথা এগুলো লেগে থাকে, মানে ইম্পর্টেন্ট আমি কটা একদম জেনারেলাইজ কটা বলে দিচ্ছি, এগুলো দিয়ে অ্যাকচুয়ালি তুমি
4-5টা পয়েন্ট বানাইতে পারবা যে তীব্র মাথা ব্যথা লেগেই থাকে, তারপর হচ্ছে অল্পতেই ক্লান্ত লাগে, অনুভূতিহীন মনে হয়, মাথা ব্যথার সাথে দাঁত ব্যথাও হতে পারে। ঠিক আছে? এই যে মাথা ব্যথা হইতে পারে, দাঁত ব্যথা হইতে পারে, এর দিয়ে তোমার টোটাল হচ্ছে 5টা হয়ে গেল। ঠিক আছে? তো এগুলো কিন্তু একদম ইজি, মানে তুমি জাস্ট মানে এমনি বুঝেই যায় যে একটা মানে মাথা ব্যথা কিন্তু থাকেই। ঠিক আছে? কোনো একটা রোগ হলে মাথা ব্যথা হয়, ক্লান্ত লাগে, অনুভূতিহীন মনে হয়। তোমার কি মানে তোমার রোগ হলে কি তোমার খুব অনুভূতিতে একদম মানে নাড়া দিবে? বলো? হ্যাঁ? তোমার রোগ হলে তো তোমার অনুভূতিহীনই লাগবে। তীব্র মাথা ব্যথা থাকবে, অল্পতেই ক্লান্ত লাগবে। বাট দাঁত ব্যথা এই জিনিসটা হবে। তারপর হচ্ছে কাশির তীব্রতা বাড়ে, কাশি হয়। হ্যাঁ? এই যে এই জিনিসগুলাই অ্যাকচুয়ালি ঘুরায় ফিরায় লিখতে হবে সিকিউতে যখন আসবে। জটিলতার মধ্যে আছে হচ্ছে চোখে সংক্রমণের ফলে পেরিঅরবিটাল ও অরবিটাল সেলুলাইটিস সহ পেরিঅরবিটাল এবং অরবিটাল সেলুলাইটিস সহ আরও অনেক জটিলতা দেখা দিতে পারে। ওকে? চোখে সংক্রমণের ফলে পেরিঅরবিটাল ও অরবিটাল সেলুলাইটিস সহ আরও অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে। আচ্ছা, এরপরে প্রতিকার বলা আছে। আর হচ্ছে ওষুধ প্রয়োগ। এখানে ক্রনিক যে সাইনোসাইটিস এটার চিকিৎসা চলে হচ্ছে 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত। কোনো শিশু যদি নাক দিয়ে তরল নির্গমন সহ 2 থেকে 3 সপ্তাহ ধরে, কত সপ্তাহ? 2 থেকে 3 সপ্তাহ ধরে কাশিতে, ওকে, 2 থেকে 3 সপ্তাহ ধরে কাশিতে, 102.2 ডিগ্রি জ্বরে, মাথা ব্যথা ও প্রচণ্ড চোখ ফোলা অসুখে ভোগে, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের নির্দেশে অ্যান্টিবায়োটিকের প্রয়োগ শুরু করতে হবে। এখন এখানে আবার অ্যান্টিবায়োটিক দেখা, আবার যদি তোমার কোনো ভাগনা ভাগ্নি বা নিজেরও যদি বাচ্চা থাকে আর কি, ঠিক আছে? হ্যাঁ, হইতেই পারে, অনেকের আছে, আমি দেখছি। তো যাই হোক, মানে এরকম যদি কারোর হয়, কোনো বাচ্চা যদি দেখো, তোমার ভাগনা ভাগ্নি হোক, ভাই হোক, যেই হোক না কেন, ভাই বোন, যাই হোক, মানে মানে এইসব লক্ষণ দেখলে আবার যায় ওষুধ খাওয়াই দিও না। যে অ্যান্টিবায়োটিক, আমি তো দেখছি বইতে আমার অ্যান্টিবায়োটিক লেখা, অ্যান্টিবায়োটিক খাওয়াই দিই। এটা কিন্তু ডাক্তারের পরামর্শ অনুসারে খাওয়াইতে হবে। তুমি ডাক্তার না এখনও, ঠিক আছে? আগে বায়োলজি পড়ো, অ্যাডমিশন টেস্ট দাও, তারপর 5 বছর কোর্স করো, হ্যাঁ, ইন্টার্ন করো, তারপরে আস্তে আস্তে হবা, ঠিক আছে? এখনও তুমি ডাক্তার না, আরও 5-6 বছর পরে হইলে হইতে পারো, ঠিক আছে? তো ডাক্তারের কাছে আগে নিয়ে যেতে হবে, ঠিক আছে? নিজে বেশি পাকনামি করা যাবে না বই থেকে কিছু পইরা। তো 2 থেকে 3 সপ্তাহ ধরে কাশি থাকে নরমালি, 102.2 ডিগ্রি জ্বর, তারপর হচ্ছে মাথা ব্যথা, প্রচণ্ড চোখ ফোলা, এটা ওকে? এইসব জিনিস থাকলে অ্যাকচুয়ালি বোঝা যায় যে ওর সাইনোসাইটিস হয়তো বা বলতেছি, ওকে? কারণ এই টাইপের অ্যাকচুয়ালি অনেক রোগ তো দুনিয়ায়, তো হচ্ছে কোনটা আসলে কোন রোগের সিমটমস এটা কিন্তু ওভাবে বোঝা যায় না, বলা যায় না। তো টেস্ট না করলে ইউ নেভার নো। ওকে, ওটাইটিস মিডিয়া বা মধ্যকর্ণের সংক্রমণ। তো কানের ভিতরে বা বাইরে যে কোনো অংশে সংক্রমণজনিত যেই প্রদাহ, এটাই হচ্ছে ওটাইটিস। ওকে? এবং কানের মধ্যকর্ণে সংক্রমণজনিত যে প্রদাহ, এই জন্য এটাকে বলা হয় ওটাইটিস মিডিয়া। গলবিলের সাথে মধ্যকর্ণের সংযোগ স্থাপনকারী ইউস্টেশিয়ান নালীটি অধিকাংশ সময় বন্ধ থাকে, শুধু ঢোক গেলার সময় এই ইউস্টেশিয়ান নালীটা খোলা থাকে। কোনো কারণে কোনো জীবাণু এই ইউস্টেশিয়ান নালী দিয়ে যদি মধ্যকর্ণে প্রবেশ করে, তাহলে প্রদাহ সৃষ্টি করে, তাহলে ওটাকে হচ্ছে ওটাইটিস মিডিয়া বলে। বয়স্কদের তুলনায় শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয়। তো এই ওটাইটিস মিডিয়া একইভাবে 2 রকমের, অ্যাকিউট এবং ক্রনিক ওটাইটিস মিডিয়া বা স্বল্পস্থায়ী ও দীর্ঘস্থায়ী ওটাইটিস মিডিয়া। তো স্বল্পস্থায়ী বা অ্যাকিউট যেটা, এটা হচ্ছে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে নিরাময় হয়, এবং দীর্ঘস্থায়ীটা হচ্ছে এই রোগটা একটু দীর্ঘস্থায়ী হয় আর কি, 2 থেকে 4 সপ্তাহের মধ্যে কিওর হয় না এবং একটু সময় লাগে। এই রোগের কারণ এখানেও ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের কারণে হয়। ওই যে সেম ভাইরাসগুলোর কথাই এখানেও বলা আছে। ওকে? 2 একটা একটু আছে, যে আরএসভি আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, রাইনো ভাইরাস আছে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, তারপর হচ্ছে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মোরাজেলা ক্যাটারালিস, ওকে? এইসব জিনিসপত্র। তো মধ্যকর্ণের সাথে নাকের যে সংযোগস্থল, ওকে? আমাদের যে মধ্যকর্ণ, এই মধ্যকর্ণের সাথে আমাদের নাকের একটা সংযোগস্থল আছে, এটা হচ্ছে ইউস্টেশিয়ান টিউব। এই ইউস্টেশিয়ান টিউবটা ফুলে যখন বন্ধ হয়ে যায়, ওইটার কারণে ওটাইটিস মিডিয়া হইতে পারে। কোনো কারণে অ্যাডিনয়েড হচ্ছে নাসাগলবিলে, আমাদের যে নাসাগলবিল, আমরা তো পড়ছি নাসাগলবিল কোনটা, তাই না? এই নাসাগলবিলে অবস্থিত এক ধরনের লসিকা গ্রন্থি, এটা হচ্ছে অ্যাডিনয়েড, হচ্ছে এক ধরনের লসিকা গ্রন্থি যা নাসাগলবিলে অবস্থিত। এইটা যদি ফুলে যায়, এই অ্যাডিনয়েড গ্রন্থিটা যদি ফুলে যায়, তাইলেও কিন্তু এই ওটাইটিস মিডিয়া হইতে পারে।
এছাড়া আরও বিভিন্ন ধরনের কারণ আছে। দুগ্ধপান না করলে, তারপর হচ্ছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে হয়, এরকম আর কি। হ্যাঁ, এই যে এখানে অ্যাকচুয়ালি দেয়া আছে যে মানে এই যে কর্ণাস্থি, কর্ণপটক, এগুলা কানের পর্দা আর কি, তরলে পূর্ণ তোর এই যে এই যে দেখো, এটা হচ্ছে ওটাইটিস মিডিয়া আক্রান্ত হওয়ার পরে যে তরলে পূর্ণ, দেখছো এই যে হলুদ রঙের তরল, এটা হচ্ছে ইউস্টেশন নালী। ওকে, এই এটা হচ্ছে এই তরলে পূর্ণ হওয়ার কারণে এটার কারণে অ্যাকচুয়ালি ওটাইটিস মিডিয়া হয়। তো মানে কানের মধ্যে দিয়ে যেন কোনো হচ্ছে গিয়ে মানে ময়লা এগুলো যেন না ঢুকে, ময়লা জল এগুলো, হ্যাঁ এগুলো খেয়াল রাখবা। ময়লা জল ঢুকলে ওগুলো বের করে দেওয়ার চেষ্টা করবা, কারণ ওগুলো পরে গিয়ে বেশ ক্ষতির সৃষ্টি করতে পারে। হ্যাঁ, এই যে ওটাইটিস মিডিয়াগুলোর কারণে কিন্তু হয়। তো ওটাইটিস মিডিয়াটা অ্যাকচুয়ালি 4 মাস থেকে 4 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, রোগের লক্ষণ তো শিশুদের ক্ষেত্রে হচ্ছে নর্মালি 104 ডিগ্রি ফারেনহাইট প্লাস জ্বর থাকে, কানে ব্যথা হয়, কান টানতে থাকে। মানে শিশুরা তো নর্মালি মানে বলতে পারে না, তো কান টানতে থাকবে দেখবা। তারপর হচ্ছে মাথা ব্যথা হয়, ফলে অতিরিক্ত কান্নাকাটি করে, নাক দিয়ে পানি ঝরে। হ্যাঁ, তারপর যেটা এটা ইম্পর্টেন্ট হচ্ছে কান থেকে দুর্গন্ধযুক্ত তরল পদার্থ বের হয়। ওকে, আচ্ছা। তো এটার অ্যাকচুয়ালি প্রতিরোধ আছে। প্রতিরোধগুলো হচ্ছে বুকের দুধ বা অন্য কোনো তরল খাওয়ানোর সময় শিশুর মাথাটি তখন মানে যখন বুকের দুধ খাওয়ানো হবে, তখন শিশুর মাথাটা অ্যাকচুয়ালি পিঠের সঙ্গে 45 ডিগ্রি কোণে, কত 45 ডিগ্রি কোণে উঁচুতে রাখতে হবে, কারণ তখন ওই খাবারটা খেলে আর ইউস্টেশন নালি হয়ে কানে ঢুকতে পারে না, যদি 45 ডিগ্রি কোণে এরকমভাবে রাখা হয়। এবং যদি উল্টাপাল্টা ওয়েতে, উল্টাপাল্টা অ্যাঙ্গেলে যদি মানে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো হয়, তাহলে কিন্তু ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমেও কিন্তু অ্যাকচুয়ালি দেখা যেতে পারে ইউস্টেশন নালি দিয়ে মধ্যকর্ণে ঢুকে সংক্রমণ সৃষ্টি করছে। ওকে, আচ্ছা। এবার হচ্ছে শিশুকালে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন এটা গ্রহণ করে, এটা যদি গ্রহণ করা হয় তাহলে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া সৃষ্ট ওটাইটিস মিডিয়া রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যেতে পারে। কোনটা? নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, এটা যদি নেওয়া হয় তাহলে মানে বাচ্চাকালে, তো তাহলে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া সৃষ্ট ওটাইটিস মিডিয়া থেকে রক্ষা পাওয়া যায়। প্রতিকার হচ্ছে অল্প সময়ের জন্য ব্যথানাশক কোনো ওষুধ, যেমন প্যারাসিটামল জাতীয় ওষুধের ব্যবহার করা যেতে পারে। সতর্কতার সঙ্গে 2 থেকে 3 ফোঁটা উষ্ণ মিনারেল অয়েল কানে দেওয়া যেতে পারে। ওকে, আচ্ছা। এবার অধূমপায়ী অধূমপায়ী মানুষের ফুসফুসের এক্সরের তুলনা। তো কে কে সিগারেট খাও, সিগারেট খাওয়া বাদ দিয়ে দাও। ওকে, সিগারেট খাওয়া বাদ দিয়ে দাও। এটা পড়লে আর সিগারেট খাইতে, আসলে তোমরা তো দেখেই খাও যে সিগারেট খেলে ক্যান্সার হয়, ওটা দেখেই। ওই যে একটা মিম আছে না, ওইখানে যে ভাই আমরা যেই সিগারেট হচ্ছে লেখা নাই যে এই সিগারেটে ক্যান্সার হয়, আমরা ওই সিগারেট খাই না, আমরা ওই সিগারেটই খাই যেটা হচ্ছে লেখা আছে যেটা ক্যান্সার হবে। ঠিক আছে, তো নিজের ক্ষতি নিজে চাইলে তো আসলে কিছু বলার নাই। বাট স্টিল চাইবো সবাই খারাপ পথ থেকে বেরিয়ে আসো। হ্যাঁ, ভালোর পথে ফেরো, আলোর পথে ফেরো। আচ্ছা, তো এই জিনিসটা অ্যাকচুয়ালি সিকিউতে আসে, এই যে ফুসফুসের এক্সরের তুলনা, অধূমপায়ের ফুসফুসের তুলনা। তো অধূমপায়ের ফুসফুস অ্যাকচুয়ালি আকৃতিগতভাবে তারটা স্বাভাবিক থাকে, কিন্তু যে ধূমপায়ী তার ফুসফুসের আকার বৃদ্ধি পায়। এটা শুনে খুশি হওয়ার কিছু নাই যে ভাই আমার ফুসফুস তো বড় হয়ে গেছে, এটা কিন্তু একটা সমস্যা। ওকে, এটা সমস্যা ফুসফুস বড় হয়ে যাওয়া। এক্স রে ফিল্মটি কালো থাকবে অধূমপায়ীর ক্ষেত্রে, ফুসফুসের সকল অঞ্চল স্বচ্ছ ও পরিষ্কার থাকবে, কিন্তু ধূমপায়ীদের ক্ষেত্রে তোমরা যেমন সিগারেটের ধোঁয়া ছাড়লে যেমন সব ধোঁয়া ধোঁয়া হয়ে যায় না, ওরকম এক্স রে ফিল্মটাও ওরকম মানে এই যে অসংখ্য ছোপ ছোপ এরকম থাকবে, মানে এটা ধোঁয়া ধোঁয়া একটা কেমন ধোঁয়াশার মতো থাকবে। হ্যাঁ, তো তো অসংখ্য ছোপের মতো চিহ্নযোগ্য ঝাপসা, অ্যাকচুয়ালি ঝাপসা থাকবে। ওকে, আর সম্পূর্ণ কালো হয় না। অ্যালভিওলাই এর সংখ্যা স্বাভাবিক থাকে, এতে সুষম স্বচ্ছতা দেখা যায় অধূমপায়ীর ক্ষেত্রে, কিন্তু ধূমপায়ীর ক্ষেত্রে অ্যালভিওলার সংখ্যা কমে যায়। এখন তুমি ভাবতেছো কি রে, ভাইয়া বললো একটু আগে যে মানে ফুসফুস বড় হইলে অ্যালভিওলাসের সংখ্যা বেশি হয়, কিন্তু ধূমপায়ীর ক্ষেত্রে মানে তোমরা যারা খুশি হইতে চাইছিলা যে আমার তো ফুসফুস বড় হয়ে গেছে তাহলে মনে হয় আমার অ্যালভিওলাস বেশি হবে, এখন তারা আবার একটু আশাহত হইলো না যে ভাই ফুসফুস বড় হয়েছে কিন্তু অ্যালভিওলাসের সংখ্যা কমে গেছে। তো এইটাই হয়, এটাই হচ্ছে সিগারেটের কাহিনী। হ্যাঁ, মানে অসুবিধা খালি খালি বলি নাই, ফুসফুস ঠিকই বড় হইতেছে, বাট অ্যালভিওলাস কমে যাইতেছে, কারণ অ্যালভিওলাস নষ্ট হয়ে যায় ভাই। ঠিক আছে, অ্যালভিওলাস নষ্ট হয়ে যায় এবং সুষম স্বচ্ছতা দেখা যায় না। অ্যালভিওলাস অধূমপায়ীদের ক্ষেত্রে অ্যালভিওলাসের প্রাচীরে সিলিয়া থাকে স্বাভাবিক, কিন্তু ধূমপায়ীদের ক্ষেত্রে সিলিয়া বিনষ্ট অবস্থায় দেখা যায়।
অধূমপায়ের ক্ষেত্রে এমফাইসেমার কোনো বৈশিষ্ট্য দেখা যায় না। এমফাইসেমা একটা রোগ, আমরা একটু পরেই পড়ব। যে এমফাইসেমাটা হচ্ছে সিগারেটের ধোঁয়ায় অ্যালভিওলাসের যে প্রাচীর আছে এই প্রাচীরের ক্ষতি হয়, যার ফলে অ্যালভিওলাস আয়তনে বেড়ে যায়। অ্যালভিওলাসের আয়তন বড় হয়, কিন্তু কোনো কোনো স্থানে ফেটে গিয়ে ফুসফুসে ফাঁকা জায়গার সৃষ্টি করে, এটা হচ্ছে এমফাইসেমা। তো এমফাইসেমার কোনো লক্ষণ অধূমপায়ীতে দেখা যায় না, কোনো বৈশিষ্ট্য, কিন্তু ধূমপায়ীদের ক্ষেত্রে এমফাইসেমা হলে তার চিহ্ন দেখা যায়। অধূমপায়ীদের ক্ষেত্রে ক্যান্সার টিউমারের মতো কোনো উপবৃদ্ধি থাকে না, কিন্তু ধূমপায়ীদের ক্ষেত্রে ক্যান্সার টিউমার থাকলে এক্স রে ফিল্মটি সেটি ঘন সাদা আঁশের মতো দেখায়। ধূমপায়ীদের ক্ষেত্রে এক্স রে ফিল্মে ফুসফুসে পানি জমা শনাক্ত করা যায় না, কিন্তু ওই অধূমপায়ীদের ক্ষেত্রে শনাক্ত করা যায় না, কিন্তু ধূমপায়ীদের ক্ষেত্রে এক্স রে ফিল্মে অনেক সময় পানি জমা শনাক্ত করা যায়। অধূমপায়ীদের ফুসফুস ও হৃৎপিণ্ডের প্রচ্ছায়া স্বাভাবিক ও সমানুপাতিক হয়, কিন্তু ধূমপায়ীদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের প্রচ্ছায়া ফুসফুসের তুলনায় ছোট হয়। কারণ কি, ফুসফুস যে বড় হয়ে যায় বললাম, এই জন্য আর কি। এখন ধূমপানজনিত, এটা শেষ আর কি, আর বেশি কিছু নাই। তো ধূমপানজনিত শ্বসন জটিলতা, এর মধ্যে আছে প্রথমে এমফাইসেমা। এমফাইসেমা যেটা আমি বললাম একটু আগেই, তোরা তো দেখলামই। তারপরে আছে হচ্ছে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস হচ্ছে সিগারেটের ধোঁয়ায় কার্বন মনোক্সাইড ট্রাকিয়া ও ব্রঙ্কাসের সিলিয়াকে অবশ করে দেয়। কার্বন মনোক্সাইড, ওকে। সাধারণত সিলিয়া অনবরত দুলতে থাকে, সাধারণত সিলিয়া অনবরত দুলতে থাকে। এতে ট্রাকিয়া বা ফুসফুস ধুলাবালি রোগ জীবাণু মুক্ত থাকতে সহায়ক হয়, কিন্তু সিলিয়া অবশ হয়ে গেলে ট্রাকিয়ায় মিউকাস জমে প্রদাহের সৃষ্টি করে। তো সিলিয়া তো অবশ হয়ে যায়, এই জন্য ট্রাকিয়ায় তখন হচ্ছে মিউকাস জমে প্রদাহের সৃষ্টি করে, এটাই হচ্ছে ব্রঙ্কাইটিস বলে। ট্রাকিয়ার সংক্রমণ অ্যাকচুয়ালি ট্রাকিয়াতে প্রদাহ হয়। যক্ষা তো তো অত্যধিক ধূমপান করার ফলে হয়। ফুসফুসে ক্যান্সার হচ্ছে একটি অন্যতম কারণ হচ্ছে ধূমপান। তামাকের ধোঁয়ায় বিদ্যমান কী কী আছে? টার, পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বনস, নাইট্রোসামিনস, ঠিক আছে। তো যে খাওনা সিগারেট সে বন্ধুকে জেনারেল নলেজ দেওয়ার জন্য এই জিনিসগুলো মনে রাখতে পারো। নিকোটিনে কী কী থাকে তামাকের ধোঁয়ায়? টার, পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বনস এবং নাইট্রোসামিনস, যেগুলো অনেক অনেক ক্ষতিকর পদার্থ এবং ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। প্লিউরিসি, প্লিউরিসিটা হচ্ছে তামাকের নিকোটিনের প্রভাবে ফুসফুসীয় ঝিল্লি, ফুসফুসীয় ঝিল্লির নাম কি? প্লিউরা। তো এই প্লিউরাতে যেহেতু প্রদাহের সৃষ্টি হয়, এই জন্যে প্লিউরা স্ফীত হয়ে যায়। তো প্লিউরাতে যেহেতু প্রদাহের সৃষ্টি হয়, এই জন্য এটার নাম হচ্ছে প্লিউরিসি। ওকে। তো এর গহ্বরে অ্যাকচুয়ালি প্লিউরার গহ্বরে লসিকা জমে তরল পুঁজের সৃষ্টি করে, ফলে শ্বাস প্রশ্বাসে বিঘ্ন ঘটে, এরকম আর কি জিনিসপত্র। এরপর হচ্ছে ফাইব্রোসিস। ফাইব্রোসিস হচ্ছে ফুসফুসের যে বায়ুথলিগুলো আছে, এই বায়ুথলিগুলোর যে প্রাচীর, এটা স্বাভাবিক অবস্থায় পাতলা থাকে। ধূমপানের ফলে প্রাচীরগুলো পুরু হয়ে যাওয়ায় শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে। কারণ কি দেখছিলাম, বায়ুথলিগুলো পাতলা হওয়ার কারণেই কিন্তু শ্বসন গ্যাসের ব্যাপন ঘটে। কিন্তু এটা যখন পুরু হয়ে যাবে তখন তো শ্বসনে ব্যাঘাত ঘটবেই, তাই না? তো এটা হচ্ছে ফাইব্রোসিস। হার্ট অ্যাটাক ঘটে, উদ্গারী কাশি, কোভিড-19ও এটার কিন্তু বেশি ছিল। এরকম বিভিন্ন জিনিসপত্র আছে। এরপরে হচ্ছে আমাদের এখানে কৃত্রিম শ্বাস প্রশ্বাস। এরপরে আর পড়ার মতো ওরকম কিছু নাই, জাস্ট ওই যে মানে সিপিআর, যেটা সিপিআর কীভাবে দেয় ওইটা নিয়ে একটু কথাবার্তা বলা আছে এই যে এখানে। ওকে। এইগুলা জাস্ট এমনি রিডিং যদি চাও পড়ে নিতে পারো। তো এই চ্যাপ্টার শেষ হলো, এবং ধন্যবাদ সকলকে ক্লাসটা এখন পর্যন্ত দেখার জন্যে। এবং আসলে আমাদের সাথে থাকো, সাথে থাকলে ভালো কিছু হবে, যেটা আগের ক্লাসেও বললাম, আসলেই ভালো কিছু হবে। আমাদের সাথে থাকার চেষ্টা করো, আমাদের সাথে যুক্ত হও, তাহলে দেখবা ভালো ভার্সিটি সহ, ঠিক আছে? মানে জীবনের চাওয়া পাওয়া কিছুটা হলেও পূরণ হবে আসলে। হ্যাঁ, সুখ জিনিসটা পুরোপুরি নিজের। তুমি যেমন না যে জাস্ট একটা পাবলিক ইউনিভার্সিটির সিট পাইলেই তুমি হচ্ছে একদম খুশিতে, হ্যাঁ কিছুদিনের খুশি থাকবে, বাট এমন না যে তোমার জীবন একদম রঙিন হয়ে যাবে, এমন না বিষয়টা পুরোপুরি। যদিও সবাই বলবে এই অ্যাডমিশন সিজনে, বাট স্টিল আমি বলবো বিষয়টা পুরোপুরি তেমন না। বাট স্টিল এটা আসলে একটা মানে সমাজের স্ট্যাটাস টাইপের হয়ে গেছে, যেটা হওয়া উচিত না, বাট কিছু করার নাই। তোমার অ্যাকচুয়ালি মানুষজন জিজ্ঞেস করতে করতে তোমার নিজের কাছে নিজেকে তখন মানে খারাপ লাগবে। তো ওই খারাপ লাগাটা যেন কাজ না করে, এই জন্য হলেও পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, এবং আলটিমেটলি জীবনে সাকসেসফুল হইতে হবে, এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভালো মানুষ হইতে হবে। ওকে। পড়াশোনা শিখতেছো ভালো মানুষ হওয়ার জন্যে, এবং পরে সাকসেসফুল হওয়াটা পরে,
সবাই সাকসেসফুল হবে না, কিন্তু ভালো মানুষ সবাই হতে পারে। তাইলে পৃথিবী সুন্দর হবে। যাই হোক, ধন্যবাদ। আমাদের সাথেই থাকবে।